খামেনির কফিন নিয়ে তেহরানের শোক মিছিল, মরদেহ নেওয়া হবে ফ্রিডম স্কয়ারে, দেখার সুযোগ পাবেন সর্বস্তরের মানুষ। কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ৮ রোহিঙ্গা সহ ৯ জনের মৃত্যু, উদ্ধার কাজ সমাপ্ত। টানা বৃষ্টিতে ২৫ গ্রাম প্লাবিত, উপকূলে ঝড়ো বাতাস। দেশের সব বেসরকারি ক্লিনিকে শনিবারের মধ্যে বাধ্যতামূলক লেবার রুম চালুর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর, অন্যথায় লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। পারমিট ফিটনেসের বালাই নেই, সড়কে বাসের নৈরাজ্য। এবছরই ২ রুটে একক ব্যবস্থা চায় সরকার, রাজনৈতিক সদিচ্ছা চান বিশ্লেষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক আবুল কাশেম ফজল হককে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, বাদ জোহর সমাহিত হবেন বুদ্ধিজীবী কবরস্থানে। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টিএসসিতে শুরুটা ছিল উৎসবে, শেষটা কান্নায়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছিলেন ব্রাজিল সমর্থকরা, কিন্তু নরওয়ের কাছে হেরে হেক্সার স্বপ্ন আবারও ভেঙে যায় সেলেসাওদের। কান্না ভাঙা স্বপ্ন আর ৪ বছরের নতুন অপেক্ষা। টিএসসির আকাশে ঝরে পড়া বৃষ্টি যেন এক মুহূর্তে মিশে গেল ব্রাজিল সমর্থকদের দীর্ঘশ্বাসে। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে যারা হলুদ জার্সিতে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছিলেন, শেষ বাঁশির আগেই তাদের অনেককেই নীরবে ফিরে যেতে দেখা গেল। ২০০২ সালের পর বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের। কোচ কিছু করে নাই, ফিফা এটা নিয়ে টোটালি প্ল্যান। মেসিদের আর্জেন্টিনার কার সাথে খেলা পড়ে আর ব্রাজিলের কার সাথে খেলা পড়ে, কেন এগুলো কেন করে? এখানে আঞ্চলিকদের অনেক ভুল ছিল, নেইমারের প্রথম একাদশে রাখে নাই, এরপরে আরো দ্বিতীয় ভুল ছিল, মাঝখান দিয়া ৭০ মিনিটের পরে কিছু প্লেয়ার উড়ে এলাইছে। ম্যাচের আগেই টিএসসি যেন পরিণত হয়েছিল ছোট্ট এক ব্রাজিলে। হলুদ জার্সির ঢেউ, কালার স্মোক, ভেপুর শব্দ আর ব্রাজিল ব্রাজিল স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। ঠিক তখনই নামে গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু বৃষ্টিকেও উপেক্ষা করে জায়ান্ট স্ক্রিনের সামনেই অবস্থান নেন শত শত সমর্থক। সবার বিশ্বাস ছিল এবারও জয় নিয়েই ফিরবে সেলেসাওরা। শুরুর ৩ মিনিটেই নরওয়ের একটি গোল অফসাইডে বাতিল হওয়ায় স্বস্তি ফিরেছিল সমর্থকদের মুখে, কিন্তু ১৪তম মিনিটে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি মিসের পর থেকেই বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। বলের দখল আর আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি ব্রাজিল। শেষ পর্যন্ত ৭৯ ও ৯০তম মিনিটে এর্লিং হালান্ডের জোড়া গোলে মুহূর্তেই শেষ হয়ে যায় হেক্সার স্বপ্ন। আপনার ব্রাজিল যেরকম সাম্বার জন্য পরিচিত, আপনার ব্রাজিলের যদি আগের দিনের খেলাগুলো আপনারা দেখেন, ওরা এরিয়ালে অনেক ছোট ছোট পাস খেলতো, সো ওই খেলাটা মিসিং। আসলে আমার ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ ব্রাজিল সমর্থন করে না, একমাত্র আমি করি। বাসায় যেতে পারবো না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারবো না, বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারছি না। শেষ বাঁশি বাজার অপেক্ষাও করেননি অনেক সমর্থক, কেউ মাথা নিচু করে, কেউ চোখ মুছতে মুছতে, আবার কেউ কোনো কথা না বলেই ছেড়ে যান টিএসসি। অন্যদিকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকেরা। কয়েক ঘন্টা আগেও যে টিএসসি ছিল উৎসবের রঙে রাঙানো, ম্যাচ শেষে সেখানে রয়ে যায় শুধু নীরবতা, ভাঙা স্বপ্ন আর আরও ৪ বছরের অপেক্ষার গল্প। গোলাম মোর্শেদ, স্টার প্লে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিল শুরু হয়েছে। তেহরানের এই ঐতিহাসিক শোক মিছিলে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির কফিন নিয়ে তেহরানে পূর্ব নির্ধারিত শোক মিছিল শুরু হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই শোক মিছিলটি চলছে। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে এই শোক সভাটি শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এতে লাখ লাখ মানুষ ইতিমধ্যে অংশ নিয়েছে এবং এই মিছিলটি এতই দীর্ঘ যে এটি 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এবং বিভিন্ন জায়গায় মিছিলটি যাবে। প্রথমে দামাভান্দ স্ট্রিট, পরবর্তীতে যাবে ইমাম হোসেন স্কয়ারে, এরপরে ইনকিলাব স্ট্রিট, আজাদি স্কয়ার, মেহরাবাদ বিমানবন্দর হয়ে এর কাছে অবস্থিত শহীদ লাশকরি হাইওয়ে দিয়ে মোট 10 কিলোমিটার দীর্ঘ পথ ধরে এগিয়ে যাবে এই মিছিলটি। মিছিলটির ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, খামেনির কফিন তেহরানের আজাদি স্কয়ারে নিয়ে যাওয়া হবে এবং সেই আজাদি স্কয়ারেই সর্বসাধারণের জন্য পরিদর্শনের জন্য সুযোগ থাকবে। সর্বস্তরের মানুষ এই মিছিলে যোগ দিতে পারবেন এবং যোগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল খামেনির মরদেহ পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে এবং আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী 8 জুলাই ইরাকের কারবালা এবং নাজাফ শহরে নিয়ে যাওয়া হবে খামেনির মরদেহ। এরপর 9 জুলাই বৃহস্পতিবার জন্মস্থান ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে। স্থানীয় সময় সোমবার সকালে মিছিলটি শুরু হলেও এটি যেহেতু 10-12 ঘন্টা চলবে, আগামীকাল মঙ্গলবার খামেনির আরেকটি জানাজা হবে বলে জানা গেছে এবং সেটি হবে উত্তর মধ্য ইরানের পবিত্র শহর কোম শহরে। সেখানে শিয়া ধর্মীয় নেতা জামকারানে তার জানাজা পড়াবেন এবং শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে মধ্য ইরানের এই পবিত্র শহর কোম শহরে। যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই, 8 জুলাই বুধবার তার মরদেহ ইরাকের নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইমাম আলীর মাজারে শোভাযাত্রা হবে এবং পরবর্তীতে কারবালায় অনুষ্ঠান চলবে এবং এর পরবর্তীতে মরদেহ আবারও ইরানে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ খামেনির মরদেহ ইরান থেকে ইরাকে নিয়ে যাওয়া হবে এবং ইরাক থেকে আবার পরবর্তীতে ইরানে ফিরিয়ে আনা হবে। 9 জুলাই বৃহস্পতিবার ইরানের মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হবে। দর্শক, আপনারা দেখছিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিল ইতোমধ্যে শুরু হয়েছে এবং এখানে ঐতিহাসিক এই মিছিলে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম, এই মিছিলের খবর জানাচ্ছিলাম আপনাদেরকে। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় নারী শিশু সহ অন্তত 9 জন মারা গেছেন। এর মধ্যে উখিয়ায় বালুখালী, কুতুপালং এবং জামশিয়া রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে প্রাণ গেছে 8 জনের। আরেকজন মারা গেছেন জেলা শহরে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বস্তাবন্দি করা হচ্ছে একের পর এক মরদেহ। কক্সবাজার সদর ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে মারা গেছেন অন্তত 9 জন। রোববার দিবাগত রাত 1টা থেকে 3:30টার মধ্যে কক্সবাজার সদর সহ উখিয়ার বালুখালী, কুতুপালং ও জামশিয়া আশ্রয় শিবিরের 4টি স্থানে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে অন্তত 9 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মানে বাইদু আসিলেন বান্ডার নেড়াতাছিলেন তো বাই সেদিন মানে উড়ি দৌড়ে আই সার দে উনতো আবার যখন ভাই দৌড় উড়ি সার দে মানে কি হাইন্দা বাঙি ফরি ও তারা মানে কি আর বাইনা আছে দুয়া বইনা আছে দুয়া তারা বেড়ার তলো ফরি মেরির তলো ফরি 4 জন তারা মরা গিয়ে আই দরজা দরজা বাঙিয়ে গলিয়ার
মেডিটেরি কুরিয়ারে হচ্ছে 60 জন মারা ভাই একজন যেতে নিয়ে লাগছে। পাহাড় কেটে বসতি করার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। যা যাবো তাতো সতর্কতা বললা উচিত এরকম নতা হওয়ার জন্য আজ দুর্ঘটনা না জ্বর মানে মামলা নইয়ে তো নিজের হান্না নিজে জায়গা সরাই বললা জায়গা ডর করি বললা বলি হাঁটাফিরা করা যাক। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। দুটা কেন্দ্র মিলে আমরা প্রথমত 15 ক্যাম্পের কথা যদি বলি, ওখানে আমাদের হাতে উদ্ধার হয়েছে 2 জন, আর জনতা কর্তৃক 1 জন মৃত উদ্ধার, তাহলে 3 জন মৃত ব্যক্তি উদ্ধার। আর ক্যাম্পে আমাদের জানা মতে ডিএমসি মেম্বারদের তথ্য মতে ক্যাম্পে 11তে 4 জনের মৃত্যুর আমরা সংবাদ পেয়েছি। 2017 সালে উখিয়া ও টেকনাফের প্রায় 8000 একর বনভূমি উজাড় করে তাতে 34টি রোহিঙ্গা আশ্রয় শিবির গড়ে তোলা হয়, যেখানে বাস করা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 14.5 লাখ। এর মধ্যে ভূমিধসের ঝুঁকিতে আছেন অন্তত 80,000। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভারী বর্ষণে কক্সবাজারের অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে, ডুবেছে বসতবাড়ি রাস্তাঘাট। পানি জমেছে টেকনাফ কক্সবাজার আঞ্চলিক সড়কে, এতে ব্যাহত হয়েছে যান চলাচল। চরম ভোগান্তিতে রয়েছেন মানুষ। নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণ, তাতে ডুবেছে সড়ক, পথঘাট, বাড়িঘর। সীমাহীন দুর্ভোগে কক্সবাজারের মানুষ। ডুবেছে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কের 3টি স্থান, জমেছে হাঁটু সমান পানি। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিপাকে পড়েন যাত্রী ও চালকরা। এখানে ক্ষেত খামার ছিল, সবগুলো ডুবে যাওয়ার কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্লাবিত হয়েছে কক্সবাজারের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। এর মধ্যে কুতুবদিয়ার 10টি গ্রামের মানুষ পানিবন্দী। এছাড়া উখিয়ার 7টি, রামুর 5টি গ্রামসহ জেলা শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। প্রশাসনের হিসেবে সব মিলিয়ে অন্তত 25 গ্রামের মানুষ এখন পানিবন্দী। অতিরিক্ত বৃষ্টিও হচ্ছে, পানিগুলো যেতেও পারছে না, এই কারণে এখানে যে ক্ষেতগুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে। পানিবন্দী টেকনাফের মানুষও। উপজেলা শহরের পাশাপাশি শাহপরীর দ্বীপ, রঙ্গিখালী সহ বিভিন্ন জায়গা ডুবেছে। গত 24 ঘন্টায় কক্সবাজারে 250 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। টানা ভারী বর্ষণে কক্সবাজারের পৃথক 4টি পাহাড় ধসে 8 রোহিঙ্গা সহ 9 জন মারা গেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, আপনি আমাদেরকে জানাবেন যে এই যে পাহাড় ধসে মানুষের প্রাণ যাচ্ছে, এই বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? যারা মারা গেছেন তাদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা, এবং এ ধরনের মৃত্যু ঠেকাতে প্রশাসন কি পরামর্শ দিচ্ছে, বিস্তারিত জানাবেন। ইমা, আসলে সকাল থেকে আমরা এই ক্যাম্পগুলোতে গিয়েছিলাম, যেখানে আসলে পাহাড় ধসে রোহিঙ্গারা মারা গিয়েছে। তাদের পরিচয় আসলে শনাক্ত করা গেছে, কারণ বাড়িতেই তাদের আসলে মৃত্যু হয়েছে। পাহাড় কেটে তারা যে বসতি করেছে সেই বসতি আসলে তাদের মৃত্যুর কারণ হয়েছে, কারণ টানা বর্ষণ হয়েছে। গতকাল থেকেই টানা বর্ষণ 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের উখিয়ায়। এখানে আসলে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি যেই নিম্নাঞ্চলগুলো রয়েছে উখিয়ার, সেইগুলো প্লাবিত হয়েছে। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে বা বিভিন্ন অঞ্চলে কৃষিক্ষেত করে, কৃষি কামার করে আসলে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন, সে ধরনের মানুষের বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে এটি উখিয়ার একটি ইউনিয়নের 2টি গ্রামের মাঝামাঝি জায়গায় আমরা রয়েছি। এখানে আসলে টানা বৃষ্টির ফলে যে তলিয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে, মূলত বাড়িঘর তলিয়ে গেছে। হাঁটু পরিমাণ অনেক বাড়িঘরে আসলে পানি রয়েছে বলে আমরা যারা রয়েছেন এখানের সাধারণ মানুষ বা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা জানতে পারছি। পাহাড় ধসের যে বিষয়টি, মূলত 5000 একর বনভূমি কিন্তু উজাড় করা হয়েছে। তার পাশাপাশি নিয়মিতভাবেই আসলে বিভিন্ন নামে বেনামে এনজিওরা কিন্তু তারা তাদের
পাহাড় কেটে রোহিঙ্গাদেরকে স্থায়ী বসতি নির্মাণের অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে। মূলত এই বনজ গাছ বা সামাজিক বনায়নের ধ্বংস করে পাহাড় কেটে আসলে রোহিঙ্গাদের বসতি দেওয়া হয়েছে। সেই বসতির কারণেই বিভিন্ন সময় বর্ষায়, শুধু এই মৌসুমে নয়, যে কোনো বর্ষা মৌসুমেই আসলে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এর পাহাড় ধসের পরপরই আসলে বড় ধরনের প্রাণহানির ঘটনা। এটি তারই ব্যতিক্রম নয়। এখন পর্যন্ত আসলে কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্পের 3টি পৃথক পাহাড় ধসের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। এখন পর্যন্ত আমার কাছে আসলে এই ছিল সর্বশেষ। মুহিবা, আপনাকে ধন্যবাদ। এদিকে ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া, রামু, টেকনাফ সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন অনেকে। এ বিষয়ে জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, আমাদেরকে জানাবেন যে কক্সবাজার টেকনাফ রুটের এখন কি অবস্থা, পানি কি নেমে গেছে কিনা, এবং সার্বিকভাবে জানাবেন যে ওখানকার জনগণের ভোগান্তি সম্পর্কে। টেকনাফে যে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির কারণে যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং যারা পাহাড়ের পাদদেশে রয়েছে তাদেরকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাদেরকে নিরাপদে থাকার জন্য এবং সতর্ক অবস্থায় থাকার জন্য তাদেরকে বলা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা একটা বিষয় জানিয়ে রাখি, টেকনাফে যে একটা বাসিন্দা রয়েছে যাদের ঘর বাড়ি ডুবে গেছে, পানিতে ডুবে গেছে, এখনো পর্যন্ত আমরা সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। সাথে সাথে আমরা একটা বিষয় জানিয়ে রাখি যে সেন্ট মার্টিন যে এলাকাটি রয়েছে, সেন্ট মার্টিনে আমরা তথ্য পেয়েছি যে চতুর্দিক থেকে অনেক জায়গায় জোয়ারের পানিতে ভাঙন দেখা দিয়েছে, সেটা কিন্তু আমরা তথ্য পেয়েছি এবং অনেক জায়গায় পানি ঢুকছে সেটাও কিন্তু তথ্য পেয়েছি। ফলে যে দ্বীপটি রয়েছে বাংলাদেশের যে সীমা একটা দ্বীপ সেন্ট মার্টিন, সেই দ্বীপে আশঙ্কাজনক যারা বাসিন্দা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে অনেক সময় পানি ঢুকে পড়ে, যার ফলে চতুর্দিক থেকে ভাঙন শুরু করেছে, সে সুবাদে তারা অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা যে টেকনাফের বাসিন্দাদের একটা কথা বলি, যারা বাড়িঘরে পানি ঢুকে গেছে, অনেকে রান্নাবান্না করতে পারছেন না, যারা স্কুলে মাদ্রাসায় যারা শিক্ষার্থী রয়েছেন তারাও বৃষ্টির কারণে অনেকে কষ্ট করে স্কুলে যাচ্ছেন, অনেকেই যেতে পারছেন না, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যে টেকনাফের যে একটা বিষয় জানিয়ে রাখি যে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় বিদ্যুৎ নেই, অনেক জায়গায় নেটওয়ার্কিং সমস্যা রয়েছে, অনেকে যোগাযোগ করতে পারছেন না। ফলে যে ভোগান্তির একটা বিষয় তারা বলছেন যে বৃষ্টির কারণে অনেকে ভোগান্তি পড়েছেন, যদি বৃষ্টি কমে যায় তাহলে তাদের ভোগান্তি কেটে উঠবে বলে তারা মনে করেছেন। তবে যে ভারী বৃষ্টির কারণে এবং বঙ্গোপসাগর যে ট্রলারগুলো রয়েছে তারা মাছ শিকারে যাচ্ছেন না, তারা নিরাপদে কোলে ফিরে এসেছেন। ট্রলারে যারা মাঝিমালা রয়েছেন তারা ট্রলারে কোলে ফিরে এসেছেন, সেটা কিন্তু আমরা তথ্য পেয়েছি। তবে এখনও পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে, তবে আশঙ্কা করা যাচ্ছে যে এখনও পর্যন্ত পানিবন্দী অনেক বাসিন্দা রয়েছে টেকনাফে। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবশেষ। শহীদ, আপনাকে ধন্যবাদ। সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূল জুড়ে বিরাজ করছে বৈরী আবহাওয়া। সবশেষ পরিস্থিতি জানাতে বরগুনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আহাদ অনিক। আমাদেরকে জানাবেন যে আসলে উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং সাধারণ মানুষজন আবহাওয়া অফিসের যে সতর্কতা সেটি মানছেন কিনা, সার্বিকভাবে জানাবেন। জি, গত 3 দিন ধরে বরগুনায় কিন্তু হালকা থেকে ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছিল এবং আবহাওয়া অধিদপ্তরের যে সতর্ক সংকেত 3 নম্বর সতর্ক সংকেত দেওয়ার পরেই কিন্তু সমুদ্রগামী যেসব নৌযান এবং যেসব ট্রলার রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই উপকূলের আশেপাশে এসে আশ্রয় নিয়েছে। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, বরগুনা নদীবন্দর থেকে বরগুনা থেকে ঢাকাগামী এবং বরগুনা সকল যাত্রীবাহী এবং পণ্যবাহী যে নৌযানগুলো আছে সেগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া আমরা যদ্দূর সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে টানা বর্ষণের কারণে কিন্তু শহরাঞ্চলের যেসব এলাকাগুলো রয়েছে সেগুলো অনেকগুলোতেই পানি জমে গিয়েছে এবং পানি নিষ্কাশনের কিন্তু সমস্যাও আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় জানাতে চাই, বরগুনায় প্রায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যে বেড়িবাঁধের মধ্যে অনেক জায়গাতেই কিন্তু ভাঙন প্রবণ এবং সেই জায়গাগুলোতে স্থায়ী কোনো বেড়িবাঁধ না থাকায় কিন্তু এখন যে
যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এই জন্য কিন্তু ওই এলাকার যে বাসিন্দা রয়েছে তারা এক ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে জরুরি মুহূর্তে সেসব বেড়িবাঁধ মেরামতের জন্য তাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। এছাড়া আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাদেরকে আরও জানিয়েছেন তাদের বৃষ্টি এবং পানি পরিমাপক রয়েছে। সেখানে গত 24 ঘন্টায় বরগুনাতে 40 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ইমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। আরিফ, পটুয়াখালীর আবহাওয়া কেমন দেখছেন? জনগণের নিশ্চয়ই সমস্যা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের ভোগান্তি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে কিন্তু গত 3 দিন যাবৎ যে বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এখন বৃষ্টি নেই, তবে কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি ছিল। এখন গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে। এর কারণে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা খুব বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন, যেহেতু শহরে অটোরিকশা কেন্দ্রিক চলাচল করতে হয়, রিক্সা অটোরিকশা কেন্দ্রিক। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু এই রিক্সা অটোরিকশা পেতে কিন্তু অনেক বেশি ভোগান্তিতে পড়েছে। অনেকেই কিন্তু নির্ধারিত সময় পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেননি, সেটিতে ভোগান্তি তৈরি হয়েছে। এছাড়া পটুয়াখালীর আবহাওয়ার যদি সার্বিক পরিস্থিতি বলি, যে এই যে বৃষ্টির কারণে কিন্তু শহরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেটি খুব কম সময়ের জন্য। জোয়ারের সময় জলাবদ্ধতা থাকছে এবং এরপরে আবার সেটি পানি নেমে যাচ্ছে, নদীতে নেমে যেতে পারছে। তবে স্বাভাবিকের থেকে জোয়ারের উচ্চতা কিছুটা বেশি, সে কারণে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ এলাকাগুলোতে যেসব এলাকায় বেড়িবাঁধ নেই, সেই সব জায়গায় কিন্তু মানুষ ভোগান্তির মধ্যে পড়ছেন, কারণ অনেক জায়গায় কিন্তু বেড়িবাঁধের না থাকায় পানিতে প্লাবিত হয়েছে। পটুয়াখালীর মৎস্য বন্দরগুলোতে আমরা খোঁজখবর নিয়েছি। সেখানে হচ্ছে যে মৎস্য বন্দর কেন্দ্রিক যে ট্রলারগুলো রয়েছে, সেই মাছ ধরা ট্রলারগুলো কিন্তু তারা কিন্তু বন্দরে ফিরে এসেছে এবং তারা অপেক্ষা করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষ হলে তারা হয়তো আবারও সাগরে মাছ শিকারে ফিরে যাবে। সব মিলিয়ে পটুয়াখালীর এখনকার পরিস্থিতি অনেকটা এমন। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যামিলি কার্ড সহ নানা কার্ডের মাধ্যমে সাধারণ প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করছে সরকার উল্লেখ করে গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী। দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলক লেবার রুম চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফ সোসাইটির আয়োজনে জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালায় এসব কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। একই সঙ্গে ডেঙ্গু এবং হাম মোকাবিলায় সারা দেশে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজন হলে মোবাইল হাসপাতাল চালু করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। আগামী 7 দিনের মধ্যে সারা দেশে অ্যাডিস মশার লার্ভা ধ্বংসে ট্যাবলেট সরবরাহের কথাও জানান তিনি। এছাড়া স্বাস্থ্য খাতে 1 লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় 80,000 নারী এবং সবচেয়ে বেশি নিয়োগ পাবেন মিডওয়াইফরা। সারা বাংলাদেশের প্রত্যেকটা পৌরসভা সিটি কর্পোরেশনকে আমরা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং মশাকে মারার জন্য ফ্লাইং মশা, যেটা এডাল্ট মশা, সেটার জন্য স্প্রে হচ্ছে এবং লার্ভা মারার জন্য একটা নতুন ট্যাবলেট আমরা আগামী 7 দিনের ভিতর সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সৌদি
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। নেই পারমিট ফিটনেস, পরোয়া করছে না নির্ধারিত রুটের। রাজধানীর প্রবেশমুখ থেকে ব্যস্ততম সড়ক, সবখানেই তাদের দৌরাত্ম্য। বলছে ঢাকার গণপরিবহনের কথা। ঢাকায় চলাচলরত ৫,৫০০ বাসের মধ্যে অধিকাংশই অবৈধ। দিনের পর দিন নাকের ডগায় এই নৈরাজ্য চললেও নীরব বিআরটিএ এবং পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আল কাসির, ক্যামেরায় ছিলেন নিয়াজ আজিজ দ্বীপ। নগরবাসীকে সেবা দিতে নামা এই বাসগুলো এখন নৈরাজ্যের আরেক নাম। নেই রুট পারমিট, সংখ্যা অনুমোদনের চেয়ে বেশি, ফিটনেসেরও নেই বালাই। কোমল পরিবহনের ইস্যুকৃত বাসের সংখ্যা 10, অথচ চলছে 42টি। রুট পারমিট নারায়ণগঞ্জের আদমজীদ থেকে সায়দাবাদ, তারা চালাচ্ছে গুলিস্তান পর্যন্ত। এত অনিয়ম একসাথে কিভাবে, এই প্রশ্ন ছিল মালিকদের কাছে। এটা আমাদের দোষ না, এটা হলো বর্তমান পরিস্থিতির দোষ। বিএনপি সরকার আসার আগে আমাদেরকে ওই সময় বলা হয়েছিল যে বিআরটি থেকে আপনারা অ্যাপ্লাই করেন, আমরা পরবর্তীগুলো দেখবো, কিন্তু আর ওই দেশের পরিস্থিতি খারাপের কারণে আর যাওয়া হয় নাই, আর এটা নিয়ে আগানো হয় না। 10 টাকার অনুমোদন নিয়ে আপনারা 25টা, 30টা, 40টা কিভাবে চালাচ্ছেন? 10টা অনুমতি নামলো, 86 টাকার অনুমতি, আমগো অনুমতি আছে, আমগো কাগজ আছে। রোড পারমিট তো ভাই এখন যায় না, বন্ধ। রোড পারমিট বন্ধ করছে যে কাগজ থাকতে ভাই। কলাবাগানে আইন ভেঙে সড়কে পার্কিং করা এই বাসগুলো মেঘলা পরিবহনের। ক্যামেরা দেখেই শুরু হয় সরে যাওয়ার প্রতিযোগিতা। ভুলতা কলাবাগান রুটে এই কোম্পানির অনুমোদন 59টি গাড়ির। বিআরটিএর হালনাগাদ তথ্য বলছে এর মধ্যে রুট পারমিট আছে 34টির, নেই 25টির। 25টা নাই না, এটা তো স্যার, তাহলে আপনি যদি আমার আরেকদিন সুযোগ দেন, তাহলে আমি পারমিটের কাগজগুলো সবগুলো আপনি দিতে পারি, যোগ করে স্যার, যে আমাদের কয়টা আছে। আশা করি আমি যেটা বলছি স্যার, এর কম হবে না স্যার, ইনশাআল্লাহ স্যার। রজনীগন্ধা পরিবহনের ঘাটারচর কাউন্টার, ক্যামেরা দেখেই সরে যান বাস শ্রমিক ও কাউন্টারম্যান। গাড়ি নাই তো, এই কারণে হয়তো মানে সাইডে বেডে আছে। আমি তো অনেকক্ষণ ধরে এখানে আসলাম, তো কাউরে তো খুঁজে পাইতেছি না, এখানেও পাইতেছি না। রাস্তায় এই কোম্পানির বাস চলছে 50টিরও বেশি, অথচ অনুমোদন 40টি। আর ইস্যু করা 23 গাড়ির মধ্যে পারমিট নেই 10টির। সবগুলোই ফিটনেস আছে, বরঞ্চ কোনোটার ফিটনেস খারাপ নয়। এমনকি 45টা সিলিং আবেদন করা ছিল, এখন আরও 50টা সিলিংয়ে আবেদন আছে, 90টা সিলিংয়ের আবেদন করা আছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে রাজধানীর 98টি সক্রিয় রুটে চলাচলরত বাসের সংখ্যা 5500। সবশেষ তথ্য মতে এগুলোর মধ্যে 1646টি বাসই রুট পারমিটবিহীন। সড়কের এত অনিয়মে কি করছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ? উত্তর জানতে চেয়ারম্যানের দপ্তরে গেলে সাক্ষাৎ দেননি তিনি। প্রশ্ন পাঠিয়েও পাওয়া যায়নি উত্তর। পুলিশ বলছে অবৈধ বাস রাস্তায় চলার কোনো সুযোগ নেই, অভিযান করে এসব সরিয়ে ফেলা হবে। মন্ত্রণালয় থেকে আমাদের স্ক্র্যাপ নীতিমালা পাশ হয়েছে, এই নীতিমালাটা আমার এখন মাঠ পর্যায়ে এখন বাস্তবায়ন হবে। ফলাফলগুলো আমার ধারণা যে মাসখানিকের মধ্যে খুব দৃশ্যমান পর্যায়ে রাজধানীবাসী দেখতে পারবে। রাজধানী ঢাকার লাখো মানুষের ভরসা গণপরিবহন, কিন্তু এই ভরসার পথেই নিত্যদিনের ভোগান্তি। সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী ওঠানামা, আর ফিটনেসবিহীন বাসগুলোর নিয়মিত রুট ভায়োলেশন। এসব অনিয়মে নিয়ন্ত্রক সংস্থাগুলো যেন চোখ থাকতে অন্ধ। আর তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তব প্রতিফলন খুব একটা দেখা যায় না। তবে নগরবাসী এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়, এজন্য দরকার মৌখিক আশ্বাস নয়, কার্যকরী পদক্ষেপ। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। সব বাসকে এক কোম্পানির আওতায় আনতে ফের মাঠে নামছে সরকার। 1 বছরই 2 রুটে একক ব্যবস্থায় বাস চালুর পরিকল্পনা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের। তবে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা এবং মালিক শ্রমিক সমন্বয় ছাড়া এই উদ্যোগ কাজে আসবে না। জিসান আহমেদের রিপোর্টে বিস্তারিত। প্রতি রুটে একক কোম্পানির বাস। সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের মূল পরিকল্পনাই এটি, যা আবারও চালুর প্রক্রিয়া শুরু করেছে সরকার। অনেক কথা হয়, কিন্তু আমরা তো কিছু কইতে পারি না, আমরা খালি শুয়ে যাই।
এর নামাইলে ভালো, না নামাইলে খারাপ। নগর পরিবহন যে গাড়িগুলো দিছিল দেখার মতো গাড়ি, এই গাড়িগুলা এখান থেকে উঠে গেল, চলতে পারলো না। অথচ ভাঙ্গাচুরা গাড়িও রোডে চলতেছে। কেন চলতেছে? দুর্নীতি আছে ওখানে। বাংলাদেশে যা হবে সবই পলিটিক্যাল কমিটমেন্ট। আপনি যদি দৃঢ়ভাবে পলিটিক্যাল কমিটমেন্ট এস্টাবলিশ করতে পারেন, সব সাকসেস। একটা গাড়ির পিছনে একটা গাড়ি ছাড়লে, নিয়মকানুন করে ছাড়লে আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমরা গাড়ি চালাতে পারি, আমাদের মাথায় কোনো টেনশন থাকে না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, মালিকদের সম্মতি ও সরকারি সহযোগিতা থাকায় চলতি বছরেই 2 রুটে একক ব্যবস্থাপনায় বাস চালুর পরিকল্পনা রয়েছে। এদিক থেকে যেরকম ছিল যে কমিটি কর্তৃক কিছু ডিসিশন চাপিয়ে দেয়া, আবার ওদিক থেকেও ছিল যে মালিক সমিতি থেকে যথাযথ সহযোগিতা এবং এর সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা না থাকা। এখন অত্যন্ত আশাবাদের কারণ হচ্ছে যে পলিটিক্যাল উইলনেস লাগে। সুতরাং আমরা আসলে একই গোল বা একই ভিশনে কাজ করছি। সবচেয়ে বড় যেটা বলবো যে আমাদের মালিক বা শ্রমিক সংগঠনসমূহ তারা কিন্তু এর সঙ্গে একমত। 2021 সালে কেরানীগঞ্জের ঘাটারচর মোহাম্মদপুর কাঁচপুর রুটে নগর পরিবহন নামে 50টি বাস চালু করা হয়, তবে কয়েক মাসের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। তারপরও কেন আবার একই পথে হাঁটছে সরকার? প্রতিটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং প্রতিটি উদ্যোগ বাস্তবায়নের জন্য কিন্তু কাজ করা হচ্ছে। তার মানে সরকার শুধুমাত্র প্রস্তাব দিয়েই ক্ষান্ত হচ্ছে না বা কোনো স্বপ্ন দেখাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, অতীতের ব্যর্থতার কারণ খুঁজে বের করে কার্যকর সমাধান না করলে এবারও বাস্তবায়ন কঠিন হবে। গণপরিবহনের মূল রোগটা কি সেটা বুঝতে হবে। রোগটা কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সমাধান হবে না। এটা কোনো টেকনিক্যাল সমস্যা না। পৃথিবীর সব দেশের তো বাস রুট ফ্রেন্ডারি চলছে, আমরা কেন চালাতে পারবো না? সরকার যেমন সফল হবে, জনগণও সেবা পেয়ে কিন্তু খুশি হবে। সো একটা উইন উইন সিচুয়েশন হবে। প্রতিদিন 3 কোটি যাত্রী যাওয়া আসা করে। এই যাত্রীর জন্য নেওয়ার জন্য আমি 5টা কোম্পানিকে দিব। এই কথাটাই হলো বিজনেসের ক্লাইমেট। রাজধানীর গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে আবারও সামনে এসেছে বাস রুট রেশনালাইজেশন পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এটি সঠিকভাবে কার্যকর করা গেলে সড়কে কমবে বিশৃঙ্খলা, বাড়বে যাত্রী সেবার মান। তবে অতীতের মতো সমন্বয়হীনতা আর বাস্তবায়ন সংকট দেখা দিলে এ উদ্যোগও কাগজে কলমে সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে। তাই শুধু পরিকল্পনা নয়, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর কার্যকর বাস্তবায়ন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। এই মুহূর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মেয়েদের একটা নাইট মেয়ার, এদের জন্য একটা সবচেয়ে ক্ষতির কারণ। সেই অবস্থাকে আমাদেরকে লোককে বুঝিয়ে এখান থেকে সরিয়ে আনতে হবে। আমাদের গরিব পিতা, গরিব কৃষক, সে মেয়েকে যখন পালতে পারে না, বেশি করে তাকে রাখতে পারে, তখন সে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সে। সেটা কিন্তু তার জন্য একটা বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের কিন্তু সংগঠিতভাবে যেতে হবে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সবাই তাকে, আমি খুব বেশি কথা বলছি না, আপনারা সবাই তাকে জানেন। তিনি বাংলাদেশে যখন প্রায় 18 বছর পর দেশে আসলেন, এসে কিন্তু অন্য কথা বলেননি। প্রথমে বলছে যে আমার কিন্তু একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা কি? যে আমি বাংলাদেশকে উন্নত করতে চাই। তার জন্য তিনি কতগুলো কাজ শুরু করতেন, যেটা আপনাদের সঙ্গে এখানে কাজের সঙ্গে মিলবে। একটা কাজ শুরু করেছেন ফ্যামিলি কার্ড, যে একটা পরিবারের প্রধান যে মহিলা, তাকে আমি একটা কার্ড দেব। সেই কার্ডটা দিয়ে তিনি এখন বর্তমানে 2,500 টাকা পাবেন, আর সেই সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় এটা সুবিধা পাবেন। দ্যাট উইল এম্পাওয়ার দ্যাট ওম্যান। ওই মহিলাকে থেকে ক্ষমতা দেওয়া হবে। তার যেটা কিছুক্ষণ আগে আমাদের এই যে বোন বলে গেলেন, যে যদি বাড়ির মহিলা যদি আপনার আয় করে, তাহলে তার সম্মান বাড়ে, স্বামীর কাছেও বাড়ে, শাশুড়ির কাছেও বাড়ে, তাই না? ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছেন বিএনপি মহাসচিব। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। গায়েব হয়ে যাচ্ছে আস্ত কন্টেনার, তাও আবার পণ্য বোঝাই। কঠোর নিরাপত্তা আর নজরদারি এড়িয়ে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে এসব কন্টেইনার। সম্প্রতি বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে চিঠি চালাচালিতে বিষয়টি সামনে আসে।
গেল বছরের শুরুতে কাস্টমসের ই নিলামে 85 লাখ টাকা দর হাঁকিয়ে 27 টন ইন্ডিগো ফেব্রিক্সের 478টি রোল কিনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। ভ্যাট ট্যাক্স বাবদ সরকারি কোষাগারে 1 কোটি 6 লাখ টাকার বেশি পরিশোধ করলেও বন্দরে পণ্য বুঝে নিতে গেলে খোঁজ মেলেনি কন্টেইনারটির। পরে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের যৌথ তদন্তেও বন্দর ইয়ার্ডে কন্টেইনারটি পাওয়া যায়নি। যখন আমাকে টাকা জমা দেওয়ার জন্য চিঠি ইস্যু করা হয়েছে, আমি টাকা জমা দিছি। টাকা জমা দিয়ে বন্দরের চার্জ সব জমা দেওয়ার পর যখন আমরা মাল ডেলিভারির জন্য গেছি, তখন ওনারা আর আমাদেরকে কন্টেইনার দিতে পারেন। একইভাবে গেল বছরের 31 মে প্রায় 41.5 লাখ টাকার প্রায় 11 টন ওজনের 456 রোল ফেব্রিক্স কিনেন তপন সিংহ। কিন্তু জুলাইয়ের 7 তারিখ পণ্য নিতে গেলে তিনিও পাননি কন্টেইনারটি। গাড়ি প্রবেশ করালাম ডেলিভারির জন্য, ওরা কন্টেইনার কিপ ডাউন করতে পারতেছে না। তো জিজ্ঞেস করেন বিকজ আছে কোথাও মিসিং হচ্ছে, আপনারা ওয়েট করেন। সারাদিন ওয়েট করার পর রাতের 10টার সময় আমাদের ক্লিয়ারেন্স দিলে আমাদের ইয়ার্ডে এই কন্টেইনারটি নাই। স্টার নিউজের হাতে আসা কাস্টমসের তথ্য বলছে 2021 থেকে 24 পর্যন্ত চোরাচালান ও রাজস্ব ফাঁকি সন্দেহে কাস্টমসের জব্দ করা 250টি কন্টেইনারের কোনো হদিশ দিতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। গেল 9 মাসে এ বিষয়ে 4 বার চিঠি দিলেও সাড়া পায়নি চট্টগ্রাম কাস্টমস। কন্টেইনারগুলো যে জায়গায় থাকার কথা, তার যে অবস্থান, সেই অবস্থানে আমাদের এআইআর কর্মকর্তারা যখন খুঁজে না পেয়েছে, তখনই আমরা এই চিঠি দিয়েছি বন্দরকে। বন্দর এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি, তবে আমরা আশা করছি খুব দ্রুতই উত্তর পেয়ে যাব। এদিকে দায়িত্ব অবহেলা ও নিখোঁজ শাহ আমানত ট্রেডিংয়ের কন্টেইনারটির জন্য 1 কোটি 6 লাখ টাকার বেশি পরিশোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে কাস্টমস, কিন্তু নির্বাক বন্দর। পোর্টের থেকে কন্টেইনার আগেও মিসিং হয়েছে, কিন্তু আগে মানুষ জানতো না। আমাদের দেশে ম্যানুয়াল যেগুলো হয়, ম্যানুয়ালের কারণে ডকুমেন্ট কপি করে, ফরজারি করে, কাউন্টার ফেক করে, এবং এটা একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের ভিতরে অনেক সংশ্লিষ্টতা আছে। সেই সিন্ডিকেটটাও আমরা তদন্ত করেছি, আমরা বিভিন্ন সংস্থার হেল্প নিয়েছি। এদিকে গেল বছরের অক্টোবর ও এই বছরের মার্চে 2টি পণ্যভর্তি কন্টেইনার ভুয়া কাগজপত্র জমা দিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার অভিযোগ আছে, যার মধ্যে গত বছরের কন্টেইনারটি পুলিশ উদ্ধার করলেও তাতে পণ্য পাওয়া যায়নি। ডিজিটাল ট্র্যাকিং আর সিসিটিভির কড়া নিরাপত্তা এড়িয়ে বন্দর থেকে একের পর এক কন্টেইনার বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনা শুধু চুরি বা জালিয়াতি নয়, এটি বন্দরের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। বারবার কন্টেইনার এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা বন্দর কতদিন এড়িয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে। সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। পনেল, আমাদেরকে জানাবেন মরদেহ আজকে কখন দাফন হবে এবং জানাজার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন, এবং সেই সাথে আমরা জানতে চাই যে এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানে বিশিষ্টজনরা কারা উপস্থিত রয়েছেন এবং সার্বিকভাবে তার পরিবারের কেউ আছে কিনা, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। এই মাস সকাল থেকেই আসলে কয়েক পর্যায়ে একের পর এক শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। সেটি শুরুটা হয়েছিল বাংলা একাডেমি দিয়ে, যেখানে তার সবশেষ কর্মস্থল, সেখান দিয়ে। এরপরে নেওয়া হয়েছিল তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানেও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন হয়েছে। বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ফুল নিয়ে এসে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন, শেষবারের মতো তাকে বিদায় জানিয়েছেন এবং তার বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করেছেন। এরপরে এখন নিয়ে আসা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে এখানে প্রায় 4 দশকের বেশি সময় ধরে তিনি অধ্যাপনা করেছেন, এখানকারই সাবেক অধ্যাপক তিনি। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ে বাংলার পাদদেশে তাকে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে তাকে কলাভবনের সামনে নিয়ে আসা হয় এবং এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশেষ করে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছেন, এসে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া একটি বিষয় উল্লেখযোগ্য, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যারা শিক্ষক, তাদের বেশিরভাগই আসলে তারই ছাত্র। তো তারা যখন তাকে শ্রদ্ধা নিবেদন করছিলেন, বাংলা বিভাগের বিভিন্ন শিক্ষক সহ অন্যান্য বিভাগের যারা শিক্ষকরা, তারাও বলছিলেন যে উনি আসলে আমাদের নিজেদেরও শিক্ষক। তো এর পাশাপাশি সারা দেশের ব্যাপী বিভিন্ন পাঠ্য বইয়ের মাধ্যমে কিংবা তার বই পড়ার মাধ্যমে কিংবা তার লেখা পড়ার মাধ্যমে যারা ছাত্র ছিলেন, তারাও বিভিন্নভাবে ফুল নিয়ে এসেছেন। তো এরপরে কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর, এরপরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী অবস্থানে তাকে দাফন করা হবে। ইমাম পনেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, এই ছিল আজকের স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।